হোটেলে নিয়ে গেছে, আবাসিক হোটেল। তোমার বোন উঠছে কোথায়? বলছে একটা হোটেলে উঠছে। তো তোমার দুলাভাই আছে সাথে? কয় হ্যাঁ দুলাভাই আছে সাথে। সে আমাকে রুমে নিয়ে যায়, ভিতরে যায় দেখি যে আসলে তারা কেউ নেই। আমি ঢাকা আসছি 2014 সালে। আমি ঢাকাতে আসছি মূল উদ্দেশ্য হচ্ছে আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য। আমি যখন অনার্সে ভর্তি হই, তো আমি তখন একটা মহিলা হোস্টেলে উঠি। একদিন রাতে আননোন নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসে। তো আমি ধরি না, প্রথমে ধরি না, 4-5 বার কল দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করি। প্রথমে পরিচয় দেয় নাই, ফোন কেটে দিছি। আমি কেটে দিয়ে এভাবে 2-3 দিন গেছে, দেখি কন্টিনিউয়াসলি সে ফোন দিতেই থাকে। তো তারপর থেকে মানে কথা বলা শুরু হয়। সে মানুষটার নাম হচ্ছে রবিন। 3 মাস হচ্ছে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার সাথে সম্পর্ক হওয়ার আগে আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি বা কারোর সাথে কোনো আমার সম্পর্ক হয়নি। আর এরকম আননোন নাম্বারে কখনো কথাও বলিনি। পরে যখন তার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেই ছেলেটার সাথে, তখন সে আমাকে বলছে যে তোমার নাম্বারটা আসলে তোমার রুমমেটই আমাকে দিয়েছে। তো আমার যে রুমমেট ছিল, আমার রুমমেট আমার অনুমতি ছাড়াই সেই ছেলেটাকে নাম্বার দিয়ে দিয়েছে। তখন আমি অনেক হতাশ হয়ে গেলাম যে এত বন্ধুত্ব, এত গভীর বান্ধবী, তো সে আমার অনুমতি ছাড়া আমার নাম্বারটা তাকে দিয়ে দিছে। তাকে না, আমি যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার কথাবার্তা, আচার আচরণ সব কিছু দেখেই ভালো লাগতো। তারপরে 3 মাস পরে হঠাৎই একদিন সে আমাকে প্রপোজ করলো যে আমার তোমাকে ভালো লাগে, তো প্রেম করতে চাই আমার সাথে। তো আমি তখন ডিরেক্ট বলছি যে আমি আসলে প্রেম করাতে আমি ইন্টারেস্টেড নই, আমি বিয়ে করব, যদি করি তাহলে বিয়ে করব। আমরা অনেক ঘোরাঘুরি করতাম, প্রতিদিন দেখা গেছে এমন কোনো দিন বাদ নাই যে সে আমাকে নিয়ে ঘুরতে যায় নাই। ঢাকা এমন কোনো জায়গা বাদ নাই। মোটামুটি ওর এলাকা আমার এলাকা তো একই ছিল, সেম ছিল। পুরো এলাকাটাই জানতো যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো প্রতিদিনে আমাদের ঘোরাফেরা হতো। তো এইভাবেই হঠাৎ 3 বছর পার হয়ে গেছে। তো আমাদের 3 বছর প্রেমের পরে আমার ফ্যামিলি থেকে আমার জন্য প্রেশার আসে যে বিয়ে দিয়ে দিবে। তো তারপর আমি তাকে বলি যে আমার ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, তো এখন কি করব। তো তাকে এই কথা বলার পরে সে বলতেছে আমি এখন বিয়ে করতে পারবো না। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয় তার সাথে। মোটামুটি সেও আমার সাথে সম্পর্ক রাখবে না, আমিও তার সাথে সম্পর্ক রাখবো না। যেহেতু সে আমাকে বিয়ে করবে না, তো তার সাথে সম্পর্ক রাখার প্রশ্নই আসে না। আমার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, আমি তাকে সত্যিই অনেক ভালোবাসতাম। তো সে যখন এই কথা বলছে তখন আমি ভেঙে পড়ছি, যে ভেঙে পড়ে অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে আমি ডিসিশন নিয়েছি যে না, আসলে আমি এই এলাকাটাই ছেড়ে দেবো। এলাকাটা ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। কারণ যদি ওই এলাকায় থাকি তার সাথে আমার দেখা হবে, কথা হবে, এটাই স্বাভাবিক। রাগ করে থাকতে পারবো না, এলাকা ছেড়ে দেই। নতুন এলাকাতে আসার পর হঠাৎই সে একদিন ফোন দেয় যে বিয়ে করব, কিন্তু কিছুদিন পরে, 5-6 মাস এরকম পর। বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি এটা মেনে নিলাম যে 5-6 মাস পরে বিয়ে করবে। আমার তো আর কিছু করার নাই, কারণ আমি তাকে সত্যি ভালোবাসি। তার কথা আমি মেনে নিছি। মেনে নেওয়ার পরে আবারও আমাদের সে সম্পর্ক শুরু হয়, কথাবার্তা হয় কন্টিনিউয়াসলি। তো তার ফ্যামিলি থেকে একমাত্র তার বাবা ছাড়া কেউ রাজি না যে আমরা বিয়ে করব। তো বিয়েই দিবে না, এটা নিয়ে অনেক ঝামেলার পরে একদিন সে হঠাৎ করে একদিন বলতেছে আমাকে যে তোমার সাথে আমার বড় বোন দেখা করতে চাচ্ছে, সে ঢাকা আসছে। তো দেখা করতে চাচ্ছে, তুমি কি আসবা? আমি বললাম তোমার বোন উঠছে কোথায়, কোন জায়গায় উঠছে? বলছে একটা হোটেলে উঠছে, এদিকে তো বাসা পাওয়া যাচ্ছে না, এই জন্য সে একটা হোটেলে উঠছে। তো তোমার দুলাভাই আছে সাথে? কয় হ্যাঁ দুলাভাই আছে সাথে। বললাম যে সত্যি কি তোমার বোন আমার সাথে দেখা করবে? কয় হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না, তুমি ফোন দিয়া দেখো। তো আমি বড় আপুকে ফোন দিলাম যে আপু আপনারা কি ঢাকা আসছেন? কয় হ্যাঁ আমরা তো ঢাকা আসছি। তো সত্য প্রমাণিত হইল। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা করব। রবিন আমাকে বলছে যে চলো আপুর কাছে দেখা করি। তো পরে গেলাম। তো রবিন আমাকে তখন হোটেলে নিয়ে গেছে, আবাসিক হোটেল। সে আমাকে রুমে নিয়ে যায়, কিন্তু ভিতরে যায় দেখি যে আসলে তারা কেউ নেই। পরে জিজ্ঞেস করলাম আপু দুলাভাই কোথায়? তারা তো ডাক্তারের কাছে গেছে, আমাদেরকে এখানে বসতে বলছে। তো বসতে বলছে, ঠিক আছে বসলাম। তো একটা সময় কথা বলতে বলতে সে আমার কাছে আসার চেষ্টা করে। তখন আমি বললাম যে না, আসলে এটা এইভাবে সম্ভব না। আমাকে সে ঝাপটে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমি তাতে সায় দেইনি। অনেক জোরে জোরে অনেক ফোর্স করতেছে, আমি রাজি হই না। তখন সে হাতে শুরু করছে, নিজের হাতে শুরু করছে। তো দেখ টপটপায় রক্ত পড়তেছে। তো আমি সেটা, আমার কাছে রুমাল ছিল, রুমাল দিয়ে বেঁধে বললাম ঠিক আছে, তোমার যখন এত চাহিদা তা চলো বিয়ে করি। তো সে বলল আচ্ছা ঠিক আছে চলো বিয়ে করি। সেদিনে আমরা ডিসিশন নিই যে বিয়ে করব। তার বোন, তার দুলাভাই কারোর সাথে দেখা হয়নি। বোন দুলাভাই ঢাকা এসেছিল না? হ্যাঁ ঢাকায় এসেছিল, কিন্তু তার সাথে দেখা করাবেন আমাকে। যে আমার সাথে ঝগড়াটা মিটমাট করার জন্য তার একটা ফাঁদ ছিল, যে যদি মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হয় তখন
সে আমার প্রতি আরও দুর্বল থাকবো। তো পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় ডিসিশন নিলাম যে বিয়ে করব। তো তার এক বন্ধুকে ফোন দিল, দোস্ত চল আমরা বিয়ে করব। ওইখান থেকে আমরা সরাসরি কোর্টে চলে যাই তার বন্ধুকে নিয়ে। তার বন্ধু টাকা ম্যানেজ করছে। তো কোর্টে যায় ওর বাবাকে ফোন দিছি, আমি ফোন দিছি, সেও ফোন দিছে, তার বাবার সাথে কথা বলছে। বললাম যে বাবা আমরা এরকম এরকম বিয়ের ডিসিশন নিয়েছি, তো আপনি কি বলেন? বলছে আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলো। তো সে বললো যে বাবা রাজি, তাহলে তো আর কোনো সমস্যা নেই, বোন রাজি হোক বা না হোক, বাবা রাজি হলে তো যথেষ্ট। তো সেখানে বিয়ের মধ্যে আমি আমার মার পারমিশনও নিয়েছিলাম। মা আমাকে অনেক বুঝাইছে, দেখ হুট করে ডিসিশন নিস না, ডিসিশন ভুল হবে, চিন্তা ভাবনা করে নে। আমি বললাম যে আম্মু চিন্তা ভাবনা তো অনেক করছি, আর করার দরকার নেই, বিয়ে করে ফেলে। পরে আম্মু আমাকে বললো যে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আমি আসি তোর পাশে। তখন আমরা বিয়ে করে ফেলছি। আমরা বিয়ে করছি 2019 সালে মে মাসের 16 তারিখ। বিয়ে করে আমরা হোটেলে সেই রুমেই ফেরত আসি, কারণ সেই রুমটা ওর নামে বুক করা ছিল, সেটা তো আমি জানতাম না। পরে বললাম ওই রুম না তোমার আপু দুলাভাই নিল? না আমি নিয়েছিলাম, তুমি কথা বলো না দেখে আমি এটা প্ল্যান করছি। সেদিন তো আমরা হোটেলে ছিলাম। তো তারপরের দিনের ঘটনা, সেদিনই আমরা ডিসিশন নিই যে আর মেসে থাকবো না। মানে আমি তো মেয়েদের সাথে মেসে থাকতাম, সেও মেসে থাকতো, আমিও মেসে থাকতাম। তো সেও রাজি হইলো। পরে আমরা একটা বাড়ি ভাড়া নেই, তো আমরা সেখানে উঠি। তো তারপর থেকে আমাদের বিবাহিত জীবন শুরু, আমাদের সংসার শুরু হয়। তো তারপর 15 দিন খুব ভালো ছিল। 15 দিন পরে সে ড্রিঙ্ক করে আসছে রুমে। ড্রিঙ্ক করে এসে আমার সাথে মানে শারীরিকভাবে অত্যাচার করা শুরু করছে। সে মানে ফিজিক্যাল রিলেশন করার জন্য সে ট্যাবলেট খেয়ে আসতো, ওষুধ খেয়ে আসতো। মানে আমি আসলে মুখে আনতে পারতেছি না, মানে সেটা হচ্ছে এর ওষুধ, মানে এটা কন্টিনিউয়াসলি সে খাইতো, ওষুধ খেয়ে আসতো। আমি সেটা বুঝতাম না, কিন্তু সেদিনে আমি বুঝতে পারছি সে ট্যাবলেটটা সে আমাকেও খাওয়ানোর চেষ্টা করছে। তা আমাকে বলতেছে এই ওষুধটা খাও, তোমার ভালো লাগবে। আমি বললাম আমার ভালো লাগার তো দরকার নেই, এটা কিসের ওষুধ? খাও না, সমস্যা নেই, গ্যাসের ওষুধ। তো গ্যাসের ওষুধ খোলা থাকবে কেন? গ্যাসের ওষুধ তো থাকবে গ্যাসের পাতার মধ্যে। খাও না, সমস্যা নেই। তার আমি ওষুধটা খাই নেই। সে আমাকে যখন ফোর্স করতেছে তখন আমি সেটা খাইনি, আমি ফেলে দিছি। কিন্তু আমি বলছি যে আমি খেয়েছি। আমি যদি সেটা স্বীকার না করি যে আমি খাইছি, তাহলে সে আমাকে মারবে। তো আমি খাওয়ার অভিনয় করে আমি ওষুধটা ফালাই দিছি। তো সে বুঝতে পারছে আমি খাই নাই। তো বুঝতে পারার কারণে তখন রাত্রে 2:30-3টা বাজে সে আমাকে অনেক মারধর করছে। যখন আমি কান্নাকাটি শুরু করছি তখন পাশ থেকে লোক আসছে, লোক আসা দরজা বাড়ি দিচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে। দরজা সেই খুলে দিছে। তখন আমি আর তার সাথে থাকিনি। আমি তার পরের দিন আমি চলে গেছি আমার বান্ধবীর বাসায়। আমি বাড়িতেও যাই নাই, কারোর সাথে যোগাযোগ করিনি। সে আম্মুর কাছে ফোন দিছে, আমার ছোট বোনের কাছে ফোন দিছে যে তোমার আপু কোথায়, কথা হয় নাকি। আমি কারোর সাথে যোগাযোগ করি না, আমার বান্ধবীর বাসায় ছিলাম। তো তারও 15 দিন পরে হঠাৎই একজন লোককে দিয়ে আমার মাকে ফোন দেওয়া হয়েছে, যে বলতেছে রবিন তো অ্যাক্সিডেন্ট করছে, তো আপনি যদি আসতেন, তার বউয়ের সাথেও তো তার কোনো যোগাযোগ নেই, আপনি আসলে ভালো হইতো। তো তখন আম্মু তো পাগলের মতো হয়ে গেছে। তো আম্মু আমাকে ফোন দিছে এরকম এরকম রবিন অ্যাক্সিডেন্ট করছে, তুই কিছু শুনছস? তা আমি বললাম আম্মু আমি তো কিছু শুনিনি, তুমি কিভাবে শুনছো? আমার তো একটা লোকে ফোন দিছে। যখন বলছে ভাইয়া যে সে অ্যাক্সিডেন্ট করছে, তখন আসলে আমার মাথায় যে কি কাজ করছে আমি আসলে বলতে পারবো না কাউকে। আম্মু আমাকে বোঝাইলো যে দেখ মানুষের মেয়েদের জীবনে বিয়ে একটাই। তো তখন আমি বলছি ঠিক আছে আম্মু আমি যাব, তুমি আসো। তো আম্মুর কথা শুনে আসলাম, এসে দেখি সে সম্পূর্ণ সুস্থ। বাড়িতে যায় দেখি সে সম্পূর্ণ সুস্থ। আমাদেরকে দেখে সে খুশি হয়ে গেছে, মানে হাসতেছে। তা আম্মু বললো কি ব্যাপার, তুমি না অ্যাক্সিডেন্ট করছো? আম্মু আসতেছে না দেখে আমি নাটক সাজাইছি। তখন আমি আর কি বলবো, আমার আর কিছু বলার না, আম্মুর আর কিছু বলার নেই। ভুলও একটা করে ফেলছি যে বিয়ে করে ফেলছি। তো সেখান থেকে আমাদের আবার শুরু বিবাহিত জীবন, আবার সেখান থেকে নতুন করেই শুরু ধরতে গেলে। তো তারপর অনেক দিন ভালোই চলছে। সে আমাকে ঠিক মতো পকেট খরচের টাকাটাও দিত না। এমনকি আমি যে পড়াশোনা করি তার যে একটা খরচ, সে 1 টাকাও দিত না আমাকে। আমার পড়াশোনার খরচ টোটালি আমি বহন করছি। আমি তো সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকেই আমি টিউশন করি, এবং আমার বিয়ের পরেও টিউশন করছি, কিন্তু বিয়ের বেশি দিন করিনি, বিয়ের পরে টিউশন ছেড়ে দিয়েছিলাম। টিউশন ছেড়ে দেওয়ার কারণে মানে একটা মেয়ের হাত খরচ তো লাগে, হাত খরচ লাগে না? তখন তার বিবাহিত হাজব্যান্ড আছে, সে চাবে কার কাছে? তার হাজব্যান্ডের কাছে। ফ্যামিলি থেকে তো আনতে পারবে না, তার কাছে চায় নাই। সে তাড়াহুড়ায় ছিল, অফিসে যাবে। আমি তার পকেট থেকে না বলেই 500 টাকা রেখে দিছি। তো তার যে সে টাকাটা দরকার ছিল আমি সেটা বুঝতে পারি নাই। তো সে অফিসে যায়, আমার ফোন দিছে, ফোন দিয়ে অনেক গালিগালাজ, মানে বিশ্রী ভাষায়, যত বিশ্রী ভাষায় গালিগালাজ করা যায়। তা বললাম তুমি তোমার পকেট থেকে টাকা নিয়েছি, তুমি তো আমাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারতে। সে মাঝে মাঝে ড্রিঙ্ক করতো, মানে বিয়ের পরেও সে মাঝে মাঝে ড্রিঙ্ক করতো। আমি বুঝতাম কিন্তু কিছু বলতাম না, কারণ আমি বুঝে গেছি তাকে বলে কোনো লাভ নেই।
মানে আমি ওগুলো অত্যাচারগুলো নিতে পারতেছিলাম না। আমি চাচ্ছিলাম সে ভালো হোক, সে এরকম না করুক। তো এর ভিতরে 2022 সালের জুন মাসে একটা মেয়ে আমাকে ফোন দেয়। তো সেই মেয়ে আমাকে মানে অনেক কথাবার্তা বলছে, তার সাথে রিলেশন, মেয়ের সাথে রিলেশন এবং গভীর সম্পর্ক। মেয়ে বলছে যে তার সাথে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে গেছে। শোনার পর আমি তাকে জিজ্ঞেস করছি, সে প্রথমে এটা অস্বীকার করছে যে ফিজিক্যাল রিলেশন হয়নি, এমনিতেই জাস্ট কথা হয়, বাড়ির কাছে যেহেতু টুকটাক ঘোরাফেরা হয়। আমি তখনই বুঝছি যে যেহেতু ঘোরাফেরা হয় ফিজিক্যাল রিলেশনও হওয়া সম্ভব। তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। সহ্য করতে পারেনি যে সে আমার সাথে, আমার এখনো ছাড়াছাড়ি হয় নাই, তাও সে মেয়ের সাথে তার রিলেশন, আর সহ্য না করতে পেরে আমি কাগজ পাঠিয়ে দিছি। পরে আমি আলাদা হয়ে গেছি, তার সাথে আর কোনো যোগাযোগ নেই। তখন সে অনেক কান্নাকাটি করে। আমি বলছি যে কাগজ পাঠিয়ে দিছি তো দিছি, আর এখানে কিছু করার থাকে না। তারপর কাগজ পাঠাইছি 2024 ডিসেম্বরের 24 তারিখ। সে 3 মাসও হয়নি এখনো। 3 মাসের মধ্যেই সে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, তুই তো আমাকে ছেড়ে দিলি। মানে তারা এক পাশে শুয়ে আছে, মেয়েও শুয়ে আছে, সেও শুয়ে আছে। শুয়ে থেকে আমাকে ভিডিও কল দিছে, বলতেছে তুই তো চলে গেলি, দেখ তোর চেয়ে ভালো পাইছি। তা আমার তখন এত পরিমাণে খারাপ লাগছে। আমার বোনটা যদি আমার পাশে তখন না থাকতো, আমি জানি না আমি কি করে ফেলতাম। সে আমাকে ভিডিও কলে দেখাইতেছে যে একটা মেয়ের সাথে সে শুয়ে আছে। আমাকে বলছে যে দেখ তোর চেয়ে ভালো পাইছি, তুই আমাকে ভুলে যা, তোর সাথে আর সংসার করা সম্ভব না। তা আমি বলছি যে ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে তুমি ভালো থাকো। এটা বলে আমি ফোন কেটে দিছি। কিন্তু আমার ভিতরে যে কি চলতেছিল আমি নিজেও জানি না। আমি তখন নিজেকে অনেক কষ্টে সামলাইছি। তো আমি আমার ফ্যামিলির দিকে তাকায় আমি সেগুলো থেকে ফিরে আসছি যে না, সে চলে গেছে তো কি হয়েছে, আমি আবার নতুন করে শুরু করব। আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। তারপর আমাদের এলাকার একটা ছেলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক জোর করে যে বিয়ে করার জন্য। তো আমি একটু সময় চাইছিলাম, আমার মানসিক অবস্থা ভালো ছিল না, খুবই ভেঙে পড়ছিলাম। তো ছেলের নাম্বারটা আমাকে দিয়েছিল আমার ফ্যামিলি থেকে, যে তুমি ছেলের সাথে কথা বলো, কথা বলে দেখো, যদি ভালো মনে হয় তো সেক্ষেত্রে তুমি আগাইতে পারো। ছেলে আমাকে ফোন দিছে। ছেলের সাথে আমি আমার সব ঘটনাই তাকে বলছি। সব ঘটনা তাকে বলার পরেও সে রাজি হয়েছে আমাকে বিয়ে করার জন্য। দেন আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব। ফ্যামিলিগতভাবেই তখন আমাদের বিয়ে হয়। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু এরই মাঝে রবিন আমাকে আবার ফোন দেওয়া শুরু করছে। আজ থেকে 6 মাস আগে থেকে সে আমাকে ফোন দেওয়া শুরু করছে। সে ভালো নেই সে মেয়ের সাথে। সে মেয়ে তাকে অত্যাচার করে, মারধর করে, আমাকে নিয়ে তাকে অনেক ধরনের কথা বলে। এখন সে আবার আমার কাছে ফিরে আসতে চায়। আমি বিয়ে করে ফেলছি, আমি তার কাছে যাবো কেন? আমি তো কাগজ দিয়েই ফেলছি। আমি চাই না যে সে আমার লাইফে আর কখনো ফিরে আসুক। এটাও চাই না সে আমাকে কখনো ফোন দিক বা মেসেজ দিক। তার কারণে আমি শান্তি মতো সংসারটাও করতে পারছি না। সে আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও কল দেয়, তার মার মোবাইল থেকে দেয়, তার বোনের মোবাইল থেকে দেয়। আমি এগুলো নিতে পারি না। সে নিজেও শান্তিতে নেয়, আমাকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি চাই সে শান্তিতে থাকুক, সে ভালো থাকুক। আমি চাই না সে আমার লাইফে আর কখনো ফিরে আসুক। আমি রবিনকে একটা কথাই বলবো যে রবিন, তুমি যেখানেই থাকো আমি দোয়া করি তুমি ভালো থাকো, আর আমাকেও ভালো থাকতে দাও। তুমিও বিয়ে করে ফেলছো, আমিও বিয়ে করে ফেলছি। তুমি আর আমাকে কোনো নাম্বার থেকে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি আমার সংসারটা নষ্ট করো না, আমাকে আমার সংসারটা করতে দাও। তুমি সংসার নিয়ে ভালো থাকো বা খারাপ থাকো সেটা আমার দেখার বিষয় না, সেটা আমি দেখতেও চাই না। আমার সংসারটা আমাকে আমার মতো করতে দাও। তোমার কাছে আমার এটাই চাওয়া।